অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি। আশা করি আপনারা ভালো আছেন। আমরা যারা দেশে আছি আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি, কারণ আমরা তো এর মধ্যে জানেন নির্বাচনী প্রচারণা এবং নির্বাচনের পরে এখন দেশে বিজয়ের হাওয়া বইছে। আর এই বিজয়ের হাওয়ার ভিতরেই আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশের যারা হেভি ওয়েট প্রার্থী যারা ছিলেন তারা কিন্তু সবাই এই আওয়ামী লীগের কাছ থেকে ছেঁকা খেয়েছেন। এক কথায় বলে তারা হিরো আলম এবং হিরো আলম, তারপরে মমতাজ আপা, তারপরে আপনার ইনু ইনু তারপরে আপনার এই যে জিএম কাদের জাতীয় পার্টির, তারা কিন্তু সবাই ছেঁকা খেয়েছেন। সেটাকে বলা চলে ডিজিটাল ছেঁকা, যেটা আসলে আমি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এবং আওয়ামী লীগকে পৃথিবীতে এই মুহূর্তে যতটা রাজনৈতিক কূটকৌশলের দিক থেকে সেরা যতটা রাজনৈতিক দল আছে পৃথিবীতে, তাদের সবার চেয়ে ঊর্ধ্বে আমি মনে করি। এটা আমার ব্যক্তিগত বলছি, আপনারা আমার সাথে একমত হতেও পারেন, নাও হতে পারেন। পৃথিবীতে এই মুহূর্তে শেখ হাসিনার যে কূটকৌশলের যে রাজনীতি, সেই রাজনীতির সাথে হিরো আলম, মমতাজ আপা, মাহিয়া মাহি, তারপরে টাকলা মুরাদ, তারপরে আপনি এগুলা তো আমরা আমাদের বাংলাদেশি প্রোডাক্ট, তারা তো পারবে এই না শেখ হাসিনার ব্রেনের কাছাকাছি যেতে। তাদেরকে ব্যবহার করে কিন্তু অলরেডি এর মধ্যে নির্বাচনে আপনারা দেখতে পাচ্ছেন ইনু সাহেব, যার কিনা একটা মেম্বার হওয়ার যোগ্যতা নেই, একটা মেম্বারের বুট যার নেই, সেও কিন্তু বাস খেয়েছে, ডিজিটাল বাস। প্রত্যেককে ব্যবহার করে এখন যে দিকে যাচ্ছে, এবং জাতীয় পার্টি সেই রকম একটা বাস খেয়েছে, এবং সেই বাসের মধ্য দিয়ে জাতীয় পার্টি কিন্তু অলরেডি বাংলাদেশের মানুষের কাছে জাতীয় বেইমান হিসেবে অলরেডি খেতাব পেয়েছে, এবং সবাই কিন্তু তাদেরকে বেইমানি বলে, জাতীয় বেইমানি বলে। দেখুন হিরো আলম যে জিনিসটা করে, যে বিষয়টা করেছে, আজকে কিন্তু হিরো আলম ডিসি অফিসে গিয়ে আবেদন করেছে, এবং হিরো আলমের ভাবটাই এরকম যেন নির্বাচনটা আবার হবে, মানে সে এই নির্বাচন মানে না, এই রেজাল্ট সে মানে না। আসলে এই রেজাল্ট সে মানলেই কি আর না মানলেই কি। প্রচলিত একটা কথা আছে, হাতি গুড়া গেল তোল, আর ভেড়া বলে কত জল। মানে ভেড়া যে ছাগল আছে, এই ছাগল বলে যে আর ভাই এখানে আর কত জল হবে, এই যে হাতি আর গুড়া তারা যাইতে পারলো না, নদীটা পার হয়ে ডুবে গেল, আমি ছাগল দেখবো না, আমার হাঁটু পানি হবে না। এইরকম এটা একটা জল হইলো, এখানে একটা পানি হইলো। এই তারা জানে না বাংলাদেশে, যেখানে বাংলাদেশ জামায়াতে ইসলামী এবং প্রাচীন আরেকটি দল জাতীয় পার্টি, মানে বিএমপি, তারা যেখানে আওয়ামী লীগের কাছে ছেঁকা খেয়ে যাচ্ছে, মানে অনেকটা বছর ধরে তাদের অস্তিত্ব বিলীন হয়ে যাচ্ছে, সে আওয়ামী লীগের সাথে কৌশলে পারতেছে না, সেখানে মাহিয়া আর ওই যে জিএম কাদের, তারপরে হিরো আলম, তারা রাজনীতির তো বুঝে না। তাদেরকে ইউজ করে আসলে নির্বাচনে এনে নির্বাচনী একটা ইমেজ আনার চেষ্টা করেছে। এখন ঠিক মতো তাদেরকে মনে করেন যে তাদেরকে ব্যবহার করে তাদেরকে ফেলে দিয়েছে। দেখুন হিরো আলম কি বলতেছে, হিরো আলমের সে কথাগুলি আমি আপনাদেরকে একটু শোনাই। দেখুন হিরো আলম কি বলতেছে, আমি দেখাই আপনাদেরকে হিরো আলম কি বলতেছে। দেখুন, কোটিটা কেন্দ্রে দুর্নীতি করেছে, তাই এই ফলাফল আমি মানি না এবং এই নির্বাচন আমি মানি। দেখুন ভাই, আমাদের নেটের যে অবস্থা, ডিজিটাল নেট তো দেখেন, ওয়াইফাই দিয়েও চলে না, এমবি দিয়েও চলে না। আপনারা যে হিরো আলম ভাইয়ের যারা কাছাকাছি ছিলেন, তার নির্বাচন তো আপনারা জানেন যে বগুড়ায় যে নির্বাচনটা আগে হয়েছিল, সেই নির্বাচনটা কেমন হয়েছিল সেটা কিন্তু আমরা দেখেছি। এবং হিরো আলম যখন সিলেট আসছিল, তখন হিরো আলম বাইকে নিয়ে আমরা বিভিন্ন জায়গাতে ঘোরাঘুরি করেছি, মাজার জিয়ারত সহ বিভিন্ন জায়গাতে। আমার যে বাতিজা আছে সিলেটের শাহ আলম, তার বাড়িতেই বেড়াতে এসেছিল হিরো আলম ভাই। ওনাকে কিন্তু আমরা কাছে থেকে দেখেছি, এবং হিরো আলম ভাই কিন্তু একটা সরল মনের মানুষ। সেই মানুষটা কিন্তু ওই যে জাতীয় মধ্যবর্তী যে নির্বাচনটা হয়েছিল, উপনির্বাচন, সেখানে কিন্তু ভালো একটা ভোট পেয়েছিল, এবং তাকে ওইখানে ইচ্ছা করে হারানো হয়েছিল, যেটা আমরা যতটুকু জানি। কিন্তু এখন এই যে হিরো আলম ভাই যে নির্বাচনে গেল, সেটা যদিও আমি ব্যক্তিগতভাবে আমি পছন্দ করিনি যাওয়াটাকে, কারণ হিরো আলম, তারপরে মাহি, তারপরে আরো অনেক যারা তারকা যারা গেছে, শাকিব খান,
হ্যাঁ, সাকিব আল হাসান অলরাউন্ডার, তারাও কিন্তু নির্বাচনে গেছে। এই যে নির্বাচনে গেছে তারা সমাজের ভাইরাল ব্যক্তি হিসাবে বা তাদের লক্ষ লক্ষ ফলোয়ার দেশ এবং বিদেশে রয়েছে। লক্ষ লক্ষ ফলোয়ার দেশ এবং বিদেশে যেহেতু আছে, সেই জায়গাতে হিরো আলম সহ সাকিব আল হাসান সহ মাশরাফি বিন মুর্তজা, তারা সবাই যদি সরকারের কাছে সবাই যদি সরকারের কাছে আবেদন করতো এই বিষয়টা যে আপনি সঠিক একটা নির্বাচন দেন, এবং তাহলে কিন্তু সরকারের উপর চাপটা আরো কিছু না কিছু বাড়তো। কিন্তু তারা কি মনে করছে, তারা মনে করেছে যে তারা কিন্তু নির্বাচনে গেলে হঠাৎ করে এমপি মন্ত্রী হয়ে যেতে পারবে, আর হঠাৎ করে এমপি মন্ত্রী হয়ে গেলে একবার বাংলাদেশের এমপি মন্ত্রী হওয়া মানে মনে করেন কোটি কোটি টাকার মালিক হয়ে যাওয়া। হ্যাঁ, সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা এখানে আছেন। আপনারা সবাই জানেন গতকাল যে নির্বাচন হয়েছে সারা বাংলাদেশ এটা আগে থেকে জানে, এটা নাটকীয় নির্বাচন। আমি বলে মেজাজটা নষ্ট হয় ভাই। দেখুন, নেটের স্পিড কমানো হয়েছে, নেটের স্পিডটা কমানো হয়েছে অনেকদিন আগে নির্বাচনকে কেন্দ্র করে, কিন্তু এখনো স্পিড আমাদেরকে দিচ্ছে না। ফলে আমরা আমি ভোট করতে চাইছিলাম না, শুধু ভোটটা একটা কারণে করেছি যে এই আসনটার যে প্রতিটা বাড়ির দুর্নীতি করা হয় আমার উপর, এবারও করবে সেটা আমি আগে থেকেও জানতাম। কিন্তু দেশবাসীর কাছে এটা প্রমাণ করার জন্য কিন্তু আমি নির্বাচনের মাঠে ছিলাম। আমি ইচ্ছে করলে নির্বাচন কালকে সকালবেলায় বর্জন করতে পারতাম, কিন্তু করিনি, কারণ আপনারা শেষ পর্যন্ত দেখেন মাঠে কি হয়। যাই হোক, আমরা সারাদিন আমরা নির্বাচনে বিভিন্ন কেন্দ্রে যখন ঘুরি, আমাদেরকে আমার যারা এজেন্ট ছিল তারা বলেছে সারাদিন খুব ভালো নির্বাচন হয়েছে। কিন্তু তাদেরকে যারা আমার কাছে ভয়েস রেকর্ড আছে, আমার যারা এজেন্ট ছিল তাদেরকে আপনাদের দেবো, আপনারা শুনবেন। এবং ওখানকার যারা আমাদের নির্বাচনের যে কর্মকর্তারা ছিল, বিভিন্ন স্কুলে যে আমাদের মাস্টাররা ছিল, তারা আমাদের সাথেও কথা হয়েছে, তাদের ভয়েস রেকর্ডও আছে। আপনারা আমাদের থেকে ভয়েস রেকর্ডগুলো নিয়ে নিন। কারণ যখন এজেন্টরা বলছে ভাই আপনারা আসছিলেন কেন্দ্রে, আমাদেরকে বলতে বলেছে আলমদুল আসে বলে ভোট কেমন হয়েছে, আপনারা সবাই বলবেন ভোট খুব ভালো হইতেছে, কোনো সমস্যা হইতেছে না। কিন্তু আপনারা চলে যাওয়ার পরে তাহলে যে আমাদের ওখানে সবাই যখন দুপুর টাইমে লাঞ্চের টাইম, তারা করছে কি সিল মারছে, আর কিছু সিল মারাই বলে নিয়ে এসেছিল ওরা। ওতে আপনারা দেখছেন 2টা অ্যাটাক করে আমরা প্রতিটা কেন্দ্রে থেকে 6টা 15টা 20টা 100টা 96টা করে ভোট করছে আমরা যখন যাই আর কি। যাওয়ার পরে ওখান থেকে মনে করেন এত ভোট দেখাচ্ছে, মনে করেন 25,000 ভোট, 50,000 আপনি 71 এই ভোটগুলো আলোকুর থেকে। তারপরে দেখেন আমি নির্বাচন অফিসার বললো তুমি ভোট পেয়েছিলা আগেবার থেকে, এবার আমি ভোট পেয়েছি 24,600 আমার এখানে ভোট পাওয়া এবার। এবং আমার ওখানে দেখানো হয়েছে মাত্র 2100 ভোট দেখানো হয়েছে। এবং ওখানে নৌকো পেয়েছে 6,000 ভোটের এলাকা প্রথমে যখন আমরা যাই। তারপর নৌকো তো সিল মারে ওরা ভোট দেখাচ্ছে 25,000, আর ইগল মার্কা ভোট পেয়েছে মনে করেন 10,000 লাগান। এইভাবে আসলে নির্বাচনে হিরো আলম ভাই যেটা বলতেছিলেন যে 21,000 ভোট উনি পেয়েছেন, কিন্তু 2100 ভোট তাকে দেখানো হয়েছে। কিন্তু আগেও কিন্তু ভোট যে স্বতন্ত্র নির্বাচনটা হয়েছিল ওইখানেও কিন্তু 21,000 ভোট উনি পেয়েছিলেন এবং কিছু ভোটের ব্যবধানে হেরেছিলেন। এখন এই যে নির্বাচনটা হচ্ছে এটা কোনো নির্বাচনই না। আমি নিজেও বিভিন্ন কেন্দ্রে ভোট নির্বাচনের নিউজ কভার করার জন্য আমি গিয়েছি এবং আমি নিজেও দেখেছি যে বিভিন্ন কেন্দ্রের সামনে, আপনারা জানেন ডয়েসেফেলের আমাদের যে সাংবাদিক ভাই আছেন, সে কিন্তু ডয়েসেফেলে বাংলা বিভাগের যে প্রধান সাংবাদিক, উনি কিন্তু ঢাকার উত্তরা সহ বিভিন্ন কেন্দ্রের যে 12টা 12:30টার দিকে যে নিউজগুলো করেছেন, উনি বলেছেন যে বিভিন্ন কেন্দ্রে ভোট পড়েছে, কোনো কেন্দ্রে 3টা 9টা এরকম ভোট পড়েছে। তো ওনার হিসাবে হয়েছে 12টা 12:30টার সময় 2% ভোট কাস্ট হয়েছে। এবং এরকম বাংলাদেশের প্রতিটা নিউজ পেপার এবং আমরা নিজে যেটা দেখেছি সেটা হচ্ছে 12টা 12:30 পর্যন্ত কিন্তু সর্বোচ্চ 2 থেকে 3% ভোট কাস্ট হয়েছে, এর বেশি না। কিন্তু আপনি যদি 4টা পর্যন্ত ধরেন তাহলে 2%-এর সাথে আর 2% যোগ হলে 4% হতে পারে, অথবা সর্বোচ্চ ভোট হতে পারে 5%, ধরেন আর 1% বেশি। তাহলে সর্বোচ্চ 5%-এর চেয়ে বেশি ঘরে বাংলাদেশে ভোট পড়েনি কোথাও। হয়তো বা কোনো কেন্দ্রে
কোনো কোনো কেন্দ্রে হয়তো বা একটু বেশি পড়েছে, গড়ে কিন্তু 4-5%-এর উপরে ভোট পড়েনি, কিন্তু সেই জায়গায় ভোট দেখানো হচ্ছে কি 40%, 41%-এর উপরে। কিন্তু এখন আমাদের বিদেশি যারা পর্যটক বা যারা নির্বাচন পর্যবেক্ষক যারা বাংলাদেশে এসেছিল, তাদের বক্তব্য অলরেডি আপনারা শুনেছেন যে আসলে তারা তো লাইন দেখার পরে তারা অজ্ঞান, তারা যেহেতু বাংলা ভাষা বুঝে না, বাঙালি চালচলনও তো তারা বুঝে না। অনেকদিন আগে আমি হারুন কিসিঞ্জারের একটা নাটক একটা অভিনয় দেখেছিলাম, যে হারুন কিসিঞ্জার বিদেশ থেকে গিয়ে চোর ধরার মেশিন আনছে। আপনারা যারা অনেকে এটা দেখেছেন আপনারা বুঝবেন, বাংলাদেশে চোর ধরার জন্য মেশিন আনছে বিদেশ থেকে গিয়ে। তারা বিদেশ থেকে মেশিন আনার পরে ওই মেশিনটা যখন বাংলাদেশের গুলিস্তানে আইনা রাখা হয়েছে, মানে এটা তো সে অভিনয় করে বোঝাইছে যে গুলিস্তানে যখন ওই মেশিনটা রাখা হয়েছে, চোর ধরার মেশিনটা, পরবর্তী সময় উনি মেশিনটাই খুঁজে পাচ্ছেন না, মানে চোর ধরার মেশিনটাই চুরি হয়ে গেছে। মানে এই যে চোর ধরার মেশিনটাই চুরি হয়ে গেছে বাংলাদেশে। এই বাংলাদেশে ভাই, এই বাংলাদেশে এইরকম ভাবে এই যে ভোট চুরির যে নির্বাচন হইলো, পৃথিবীতে কোথাও নেই যে বাচ্চারা ভোট দিয়েছে। বাচ্চারা 12-13 বছরের, 9 বছরের, 7 বছরের বাচ্চারা ভোট দিতে পারে এইরকম। এই যে আমার এই পিকচারে দেখেন আপনারা 6-7 বছরের একটা, 5-6 বছরের একটা ছেলে, হ্যাঁ, এইরকম কোনো ছেলে তারা ভোট দিতে পারে? তাহলে তো বাংলাদেশের সংবিধানের যে আইন আছে সে আইন বদলাইয়া সরকার তো এটা করতে পারে যে এখন থেকে 1 বছর থেকে 9 বছরের ভিতরে, অথবা 12-13 বছরের ভিতরে যারা আছে, 1 থেকে 13 বছর এর ভিতরে যারা আছে তারা ভোট দিয়ে সরকার নির্বাচন করবে। আর যারা বুড়া করা হয়ে গেছে আমাদের মতো চুলদারি, যাদের এই যে পাকা শুরু করছে, এদের ভোট দেওয়ার কোনো দরকার নেই, কারণ এরা তো বুঝে না, এরা তো গোলামি কি জিনিস, এরা তো চালাক, এরা গোলামি বুঝা ফেলায়, এরা তো রাজনীতি বুঝে না। শেখ হাসিনার রাজনীতি যারা বুঝে, যাদেরকে 1 প্যাকেট পটেটো দিলে, একটা ফুল দিলে, অথবা আপনি একটু 2টা চকলেট দিলে আপনার পিছিয়ে পিছিয়ে যাবে বাচ্চারা, এরা তো ভালো মন্দ বুঝবে না। বাচ্চাদেরকে একটু আনন্দ দিলে, বাচ্চাদেরকে একটু আপনি আইসক্রিম কিনে দিলেন, অথবা একটা চকলেট দিলেন, অথবা আপনি একটা পটেটো কিনে দিলেন, সে কিন্তু আপনার পিছিয়ে পিছিয়ে চলে যাবে। সে আপনি যে তার বাবা না এটা সে বুঝবে না, সে মনে করবে যে আমাকে তো আদর করছে একটু সময়ের জন্য, আমাকে খাবার কিনে দিচ্ছে, আমি পিছিয়ে পিছিয়ে চলে যাই। বাচ্চারা তো এই স্বভাবের, তারা তো আর অতটুকু ভালো মন্দ কে আপন পর এটা তো আর বোঝে না, কতটুকু সঠিক বেঠিক এটা তো আর বুঝতে পারে না। তাহলে তো শেখ হাসিনা এখন যারা নতুন সরকার যারা আসতেছে, এরা তো একটা আইন করতে পারে যে 1 থেকে 12 বছর পর্যন্ত যারা বয়সের এরা ভোট দিবে, আর বাকিরা সব ক্যান্সেল। এরা ডেট আউট মাল, মানে আমরা সবাই ডেট আউট মাল, এদের আমাদের কোনো ভোট নাই। ভাই, ভোটার হওয়ার পর থেকে আজ পর্যন্ত ভোট দিতে পারলাম না। কেন? একটা ভোট জীবনে দিয়েছিলাম, এরপরে আর ভোট দিতে পারি নাই। প্রথম অবস্থায় ভোট দিয়েছি, এই সময় ভালো করে এতটা বুঝি না রাজনীতি সম্পর্কে, এতটা সচেতন না। এরপরে এই পর্যন্ত আর ভোট দিতে পারলাম না। কেন? তা আমরা তো ডেট ওভার মাল, তাহলে ওইতে 1 থেকে 7 বছর বা 1 থেকে 12 বছর এরা যাতে ভোট দেয়, শেখ হাসিনা এরকম একটা বিল সংসদে পাশ করুক। এবং এই যে এখন যে বিরোধী দল কে হবে এটা নিয়েও সমালোচনা। জাতীয় পার্টির জি এম কাদের স্যার বলতেছেন আমাদের দলকে কুরবানি করা হয়েছে। ভাই, আপনি কি রাজনীতিতে বালক, ছোট বালক, নাক দিয়া দুধ খান? আপনি হলেন জাতির মির্জাফর, জাতির বেঈমান। পলাশীর প্রান্তরে 1757 সালে বাংলার স্বাধীনতা যেমন আমরা যেমন পরাধীন হয়েছিলাম, নবাব সিরাজউদ্দৌলা খাঁকে পরাজয়ের মধ্য দিয়ে, ঘোষটি বেগম মির্জাফরের মধ্য দিয়ে এই জাতীয় পার্টি হলো জাতির মির্জাফর। এই মির্জাফরের কারণে বারবার আওয়ামী লীগের নির্বাচনটা বৈধতা পেয়ে যাচ্ছে এবং তারা ক্ষমতায় আসতেছে। এই জাতির মির্জাফর হল এই জাতীয় পার্টি। এবং এই বিজয়ের মধ্য দিয়ে আওয়ামী লীগের যে চিরস্থায়ী কবর রচিত হয়েছে, এটা আস্তে আস্তে আপনারা দেখতে পাবেন। আওয়ামী লীগের মতন এরকম বর্জুয়া পচা রাজনীতি যারা করবে এই বাংলাদেশে, বিএনপিও যদি ভবিষ্যতে ক্ষমতায় আসার এরকম রাজনীতি করার চেষ্টা করে, বিএনপিকেও মানুষ এরকম 3 তালাক দিয়ে দিবে। মানে বাংলাদেশের মানুষের এখন দেওয়ালে পিঠ লেগে গেছে। এরকম পচা রাজনীতিকে সাপোর্ট করার মতো মন মানসিকতা এখন আর জনগণের নাই বলেই যাদেরকে হুমকি দেওয়া হয়েছে, আপনার আইডি কার্ড কেটে দেওয়া হবে, আইডি কার্ড ক্যান্সেল করা হবে, আপনার যে চাউলের যে কার্ড আছে ওই কার্ড নিয়ে নেওয়া হবে, বয়স্ক ভাতা দেওয়া হবে না, বিধবা ভাতা দেওয়া হবে না, এই রকম হুমকি দেওয়ার পরও আমি নিজের চোখে দেখেছি ভাই, নিজের চোখে দেখেছি যে ডয়েসেবেলের যে চ্যানেলে যে নিউজটা করেছে, হ্যাঁ, উনি এবং আমি নিজে দেখেছি কেন্দ্রের সামনে হাজার হাজার মানুষ দাঁড়িয়ে আছে, তারা চায় বানরের খেলা দেখে ভাই। ওই যে কেন্দ্রের ভিতরে বানর, কেন্দ্রের ভিতরে কুকুর, কেন্দ্রের ভিতরে, হ্যাঁ, এইরকম
মানে ওই যে আনসার সদস্যরা পাশাপাশি বসে প্রেম ভালোবাসা করতেছে, এইরকম ভাবে প্রেম ভালোবাসা করতেছে, কাছাকাছি একজনের দিকে আরেকজন চাই আছে, এইরকম ভানরের খেলা দেখেছে। আশেপাশের মানুষরা এসে সেন্টারের আশেপাশে দাঁড়িয়ে, দূর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে রাস্তার মোড়ে মেরে দাঁড়িয়ে বানরের খেলা দেখেছে, কিন্তু মানুষ কিন্তু ভোট দিতে যায় নাই। মানুষ ঘৃণা করেছে এরকম শেখ হাসিনার এইরকম পচা রাজনীতিকে। ভবিষ্যতে যদি বাংলাদেশে বিএনপিও এরকম পচা রাজনীতি বা অন্য কোনো দল করতে চায়, সেটাকেও মানুষ গ্রহণ করবে না, কারণ মানুষের পিঠ কিন্তু দেওয়ালে লেগে গেছে। তাই হিরো আলম সহ এবং আরও যারা আমাদের যারা সুপারস্টার আছেন, হিরো আলম ভাইরাল একজন ব্যক্তি, তাকে অবশ্যই আমরা শ্রদ্ধা করি, সম্মান করি। মাহিয়া মাহি সে একজন নায়িকা হতে পারে, তাকে আমরা শ্রদ্ধা করি, সম্মান করি। এবং আমাদের সাকিব আল হাসান একজন অলরাউন্ডার, বিশ্বসেরা একজন ক্রিকেটার, তার মতন ব্যক্তি যারা আছেন এবং আমাদের আরও যারা আছেন, তারা যে এই যে একটা আওয়ামী লীগের মতো এরকম একটা দুর্নীতিবাজ দলের কাছে মাথা নত করে, তাদের কাছে সিলিন্ডার করে, তাদের এই এই রূপ দেখানো ভোট চুরির নির্বাচনে গিয়ে তারা এমপি মন্ত্রী হবে হবে এরকম ছোট মন মানসিকতার মানুষ হবে, এটা আমরা কোনো সময় কল্পনা করিনি আসলে। এবং তারা এটা করার মধ্য দিয়ে তারা কিন্তু জনগণের মন থেকে দূরে সরে গেছে। একটা বিষয় হিরো আলম ভাই হয়তো বুঝতে পারতেছেন না, হিরো আলম ভাই মধ্যবর্তী সময়ে যে একটা নির্বাচন করেছিল, উপনির্বাচন, সেখানে জনগণ হিরো আলম ভাইকে তারা সাপোর্ট দিয়েছিল, সমর্থন দিয়েছিল। এবং হিরো আলম ভাই পরবর্তী সময় আওয়ামী লীগের বিভিন্ন একটা সংগঠনে যোগ দিয়েছে, তারপরে আরেকটাতে গিয়েছে এবং বিএনপিকে নিয়ে বিভিন্ন ধরনের কথাবার্তা, কুরুচিপূর্ণ কথাবার্তা বলেছে। এর মধ্য দিয়ে কিন্তু হিরো আলম ভাইয়ের যে জনপ্রিয়তা, সেটা কিন্তু ধস নেমেছে। হিরো আলম ভাইয়ের জনপ্রিয়তা অনেক কমে গেছে। তাই আমি আশা করব যে আমাদের যারা সুপারস্টার বা বিভিন্নভাবে যারা ভাইরাল, যাদের লাখ লাখ ফলোয়ার রয়েছেন, তারা দেশ এবং জাতির কথা চিন্তা করে কোনো এইরকম দুর্নীতিবাজ কোনো দলকে তারা সাপোর্ট দিবেন না, তাদের কাছে ভিড়বেন না। তাদের বরং জনগণের কাতারে এসে মানুষের নাগরিক এবং মানবাধিকার নিশ্চিত করার জন্য তারা জনগণের পাশে থেকে কথা বলবেন, কাজ করবেন। আর এটা যদি তারা না করতে পারেন, সেটা আওয়ামী লীগ হোক, সেটা বিএনপি হোক, সেটা হিরো আলম হোক, সেটা জামাত হোক, সেটা তাবলিগ হোক, সেটা চরমনাই হোক, সেটা মাহিয়া মাহি হোক, কোনো ব্যক্তি বা কোনো সংগঠন যেই হোক, তারা যদি জনগণের ভাষা না বুঝতে পারে আর জনগণের পক্ষে যদি না আসতে পারে, জনগণের মানবাধিকার এবং তাদের সাংবিধানিক অধিকার পাওয়ার জন্য যদি ভূমিকা পালন না করতে পারে, তাহলে এই বাংলাদেশের মানুষ তাদেরকে 3 তালাক দিবে ভবিষ্যতে। এদের যেই দল হোক আর যেই ব্যক্তি হোক তাদেরকে সাপোর্ট দিবে না, তাদেরকে ওই মির্জাফরের মতো জাতীয় বেঈমান হিসাবে আখ্যায়িত করবে এবং ইতিহাসে তাদের নাম স্বর্ণ করে লেখা থাকবে। জাতি সারা জীবন তাদেরকে থুতু দিবে, তাদেরকে সম্মান দিবে না। তো ভালো থাকুন, যে যেখান থেকে ভিডিওটি দেখেছেন, আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি।